বাঁধন রূপের অধিকারী, লেখিকা সৌমি চৌধুরী। পর্ব 25-এর দ্বিতীয় অংশ। বৃষ্টি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ায় আর বলে, ক্ষমা করে দে বৃষ্টি, আসলে আমি চাইছিলাম তুই তোর কথা রাখ। 1 সপ্তাহের মধ্যে তুই যেন ল্যাপটপটা ফেরত দিতে পারিস। তাই বাবার কাছ থেকে ড্রেস কেনার কথা বলে টাকা নিয়ে নাদিয়াকে দিয়েছি এবং ওকে বুঝিয়ে বলেছি যাতে ও আঙ্কেলের কাছে টাকাটা দিয়ে আসে, আর আঙ্কেল যেন টাকাগুলো তার তরফ থেকে তোকে দেন। তোর যেন কোনো সন্দেহ না হয়, এই জন্যই এই প্ল্যানটা করা। প্লিজ বৃষ্টি, তুই আমাকে ভুল বুঝিস না। আমি জানি তুই নিজের উপার্জনের টাকা দিয়ে এই ফেরত দিতে চেয়েছিলি, কিন্তু আমি তো তোর বেস্টি। তোর মনের ভেতরের অবস্থা আমি যদি না বুঝি তাহলে কি অন্য কেউ বুঝবে? বৃষ্টি হয়ে কি তোকে একটু সাহায্য করার অধিকারও আমার নেই? বৃষ্টি এক নাগারে এতগুলো কথা শুনে রূপা হাসবে নাকি কাঁদবে তা যেন সে বুঝতেই পারে না। সে আলতো হেসে বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, একটু শ্বাস নে আগে। এভাবে এক নাগারে বললে তো দম আটকে মারাই যাবে। আমি কি কিছু বলেছি তোকে যে এভাবে বলতে হবে? যাই হোক, আমি কিচ্ছু মনে করিনি। তবে আমি তোর ওই টাকাটা ফেরত দিয়ে দেব, আর এতে তুই যদি না করিস তাহলে আমি কিন্তু ভীষণ রাগ করব। বৃষ্টি ও রূপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোর ইচ্ছে, যদি দিতে চাস দিবি, আর না দিতে চাইলে না দিবি। এটা নিয়ে তোকে ভাবতে হবে না। রূপা একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি রে, আজকাল তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। বৃষ্টি, কখনো আমাকে ছেড়ে যাস না, সারা জীবন এভাবেই আমার পাশে থাকিস। বৃষ্টি রূপার চুলে হাত বুলিয়ে দিয়ে বেশ আবেগ জড়ানো সুরে বলে, যতক্ষণ দেহে নিঃশ্বাস আছে ঠিক ততক্ষণ এভাবেই তোর পাশে থাকবো। আর ছেড়ে যাওয়ার কথা তো ভুলেও ভাববি না। বিয়ের পর তো শ্বশুর বাড়ি গিয়েও তোর সাথে উঠবো, প্রয়োজন পড়লে তোর দেবরকে বিয়ে করে নেব, তবুও তোকে ছাড়বো না, বুঝেছিস? রূপা এবার হেসেই ফেলে এবং গভীর ভালোবাসায় বলে, আই লাভ ইউ বৃষ্টি। বৃষ্টির রূপার কপালে চুমুকে চট করে বলে ওঠে, আই লাভ ইউ টু সো মাচ বৃষ্টি। 11/5/2026, বৃহস্পতিবার, সকাল 8টা। রূপা নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির সবার সাথে কথা বলে ক্যান্ডিকে নিজের কোলের কাছে জড়িয়ে ধরে বাড়ি থেকে পা বাড়ায়। তার সাথে বৃষ্টিও বের হয়। সেও তার বাবা না আসা পর্যন্ত রূপার সাথে হোস্টেলেই থাকবে। বেস্ট ফ্রেন্ড তো এই কঠিন সময়ে বেস্ট ফ্রেন্ডের সাথে থাকবে, এটাই স্বাভাবিক। তাই বৃষ্টি হোস্টেলে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়ে বাড়ির আর কেউ কোনো আপত্তি তোলে না। রূপার পরনে আজ একটা মিসমিসে কালো রঙের জর্জেট 3 পিস। খুব সকালে গোসল করে নেওয়ায় তার ভেতরের চুলগুলো পিঠের উপরে খোলায় রাখা, যা কালো পোশাকের উপর এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি করেছে। বৃষ্টি আর রূপা দুজনে ধীর পায়ে বাড়ির বাইরে এসে দেখে বাড়ির সবাই গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আকাশ গম্ভীর মুখে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরে আছে। সে দুজনকে হোস্টেলে দিয়ে আসবে। বৃষ্টি সবার কাছ থেকে বিদায় নিয়ে পেছনের সিটে উঠে গেলে আকাশ আচমকা স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরে বেশ কড়া গলায় বলে ওঠে, আমি কারোর ড্রাইভার না, ওকে? আকাশের এই আকস্মিক রুক্ষ কথা শুনে বৃষ্টি থমকে যায়। সে আর গাড়িতে পা না বাড়িয়ে অপরাধীর মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি সামলাতে শিল্পী রোমান দ্রুত এগিয়ে এসে বৃষ্টিকে সান্ত্বনা সুরে বলে, তুমি সামনে বসো মা। শিল্পী রহমানের কথা শুনে বৃষ্টির বুকের ভেতরটা হুট করে ধকধক করে উঠলেও সে নিজেকে সামলে নেয়। আলতো করে হ্যাসূচক মাথা নাড়িয়ে সে ধীর হাতে সামনের দরটা খোলে। বেশ জোরসোরো হয়ে আকাশের পাশের সিটে বসে পড়ে। রূপা সবার সাথে শেষবারের মতো কথা বলে গাড়ির পেছনের দরজার সামনে আসতে হুট করে তার চোখ চলে যায় দোতলায় ব্যালকনির দিকে। মুহূর্তে তার বুকের ভেতরটা তীব্রভাবে দুকবুক করে ওঠে। বাঁধনের রুমের ব্যালকনিতে 2 হাত পকেটে গুজে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে বাঁধন। পরনে তার কার রাতের সাদা টি-শার্ট আর কালো ট্রাউজার, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। বাঁধনের তীক্ষ্ণ আর অশান্ত ছাউনি নিচে দাঁড়িয়ে থাকা রূপার উপর এসে থমকে গেছে। রূপা আর 1 সেকেন্ডও সেই ছাউনি সহ্য করতে পারে না। সে চট করে চোখ নামিয়ে নেয়, চুপচাপ গাড়ির দরজা খুলে পেছনের সিটে বসে পড়ে। গেটের দারোয়ান তাড়াতাড়ি এসে লাগেজগুলো গাড়ির ভেতরে ঢুকিয়ে তুলে দেয়। আকাশ কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করে গাড়িটা বাড়ির মেইন মেটাল গেট দিয়ে ধীর গতিতে বের হয়ে যায়। দোতলায় বেলকনিতে দাঁড়িয়ে থাকা বাঁধনের দৃষ্টি কিন্তু সরেনি।
সে এক দৃষ্টিতে গাড়ির পেছনের কাজটার দিকে তাকিয়ে থাকে, গাড়িটা তার চোখের সীমানা থেকে পুরোপুরি মিলিয়ে যাওয়া পর্যন্ত। দেখতে দেখতে গাড়িটা মূল রাস্তার উঠে চোখের পলকে দ্রুত দূরে চলে যায়। গাড়িটা দৃষ্টির আড়াল হয়ে বাঁধনের বুকের ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় কেঁপে ওঠে। বাম পাশটায় কেমন যেন একটা হালকা তীব্র ব্যথা মোচড় অনুভব করে সে। বাঁধন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে শূন্য হয়ে যাওয়া রাস্তার দিকে তাকে ওভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। কেটে যায় পুরো 5টা দিন। আজকে 16 তারিখ মে মাসের মঙ্গলবার। বাঁধনের চেনা জীবনটা সেদিনের পর থেকে যেন পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। এক অদ্ভুত দমবন্ধ করা শূন্যতা তাকে চারপাশ থেকে গ্রাস করে ধরেছে। এই দীর্ঘ 5টা দিনে রূপাকে একটা নজর দেখেনি সে। বুকের ভেতরটা প্রতিটা মুহূর্ত পাগলের মতো ছটফট করছে মেয়েটাকে শুধু একটিবার চোখের সামনে দেখার জন্য, তার একটুখানি কণ্ঠস্বর শোনার জন্য। সে কোনো অফিসিয়াল কাজে মন বসাতে পারছে না। চারপাশে সবকিছু ভীষণ বিরক্তিকর লাগে। সে কিছুতেই নিজের মনকে বুঝে উঠতে পারছে না এরকম অদ্ভুত অনুভূতির আসল মানে কি। কেন ওই সাধারণ মেয়েকে তাকে এতটা তীব্রভাবে নিজের দিকে টানছে। অন্যদিকে রূপার আসল পরিচয়টা বের করতে পারছে না সে। কোনো একটা ক্লু খুঁজে পাচ্ছে না যা দিয়ে আসল সত্যটা উদ্ঘাটন করবে। রজনী রহমানের মুখোশ টেনে ছিঁড়ে তার উপর অ্যাটাক নেবে। সব মিলিয়ে বাঁধন মানসিকভাবে একদম বিপর্যস্ত, পাগল প্রায় অবস্থা। রাত 9টার দিকে বাঁধন বাইকটা নিয়ে জনশূন্য রাতের রাস্তায় একাকী দাঁড়িয়ে থাকে। মন মেজাজ একটুও ভালো লাগছিল না বলে সে আজ ডিউটিতে পর্যন্ত যায়নি। ভেতরে কেমন যেন একটা তীব্র ছটফটানি কাজ করছে। মনে হচ্ছে এখনই বাইক ছুটিয়ে রূপার কাছে চলে যেতে। রাস্তার ধারে বাইকটা সাথে হেলান দিয়ে 2 হাত বুকের উপর শক্ত করে ভাঁজ করে রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে থাকে বাঁধন। শরীরে জড়িয়ে রাখা সাদা শার্ট আর কালো প্যান্ট রাতের ঠান্ডা বাতাসে তার কপালে এসে পড়ে, চুলগুলো কিছুটা এলোমেলো ভাবে উড়ছে। হুট করে পকেট থাকা ফোনটা তীব্র শব্দে বেজে ওঠে। সে চট করে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকায়। অখিলের নাম্বার থেকে কল এসেছে। বাঁধন কোনো দেরি না করে দ্রুত কলটা রিসিভ করতে ওপাশ থেকে অখিলের হাঁপাতে হাঁপাতে বলা রক্তাক্ত কণ্ঠস্বর ভেসে আসে। বাঁধন, কোথায় তুই? জলদি সেদিনের ওই জঙ্গলটায় আয়। বেশি কিছু বলতে পারছি না রে, আমার পায়ে গুলি লেগেছে, নিজেকে আর ধরে রাখতে পারছি না, যে কোনো সেকেন্ডে জ্ঞান হারিয়ে। পুরো কথাগুলো শেষ হওয়ার আগে ওপাশের লাইনটা হুট করে কেটে যায়। বাঁধন চরম উৎকণ্ঠটার চিৎকার করে ওঠে, হ্যালো অখিল, শুনতে পাচ্ছিস? ও শিট, হ্যালো। স্ক্রিনে তাকিয়ে থেকে কলটা সত্যি কেটে গেছে। সে পাগলের মতো আঙুল চালিয়ে আবারও অখিলের নাম্বারে ব্যাক করলো কল, কিন্তু এবার ওপাশ থেকে রোবটির গলায় বন্ধ দেখায়। বাঁধন দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভে আর আশঙ্কায় নিজের মনেই বলে, ড্যাম ইট, হোয়াট দ্য হেল ইউ গোয়িং অন। সে আর এক মুহূর্ত নষ্ট না করে বাইক স্টার্ট দিয়ে পুরো গতিতে এক্সিলারেটর চেপে ধরে তীব্র কালবৈশাখী ঝড়ের গতিতে বাইক নিয়ে ছুটে যায় সেদিনে সেই অভিশপ্ত জঙ্গলের দিকে, যেখানে রাতের আধার ফুটে একটা অচেনা মেয়ে এসে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। বাঁধন সেই জঙ্গলে এসে পৌঁছাতে কানে আসে ঠাস ঠুস গুলির শব্দ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আজ করতে পেরে সে আর 1 সেকেন্ডও সময় নষ্ট করে না। সে দ্রুত জঙ্গলের ভেতরে ঢুকতে গেলে আড়ালে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে এসে বাঁধনের সামনে দাঁড়ায়। সে তড়িঘড়ি করে একটা সেলুট ঠুকে অত্যন্ত আতঙ্কিত গলায় বলে ওঠে, স্যার ভেতরে যাবেন না স্যার, ওখানে কিছু ইন্টারন্যাশনাল স্মাগলার মডার্ন আর্মস নিয়ে আমাদের ওপর অ্যাটাক করেছে। আমাদের বেশ কয়েকজন ফোর্স অলরেডি ইনজিউরস হয়েছে। আমরা হাইওয়েতে ট্যুরিস্ট ডিউটিতে একটা ট্রাক সাসপেক্ট করে চেক করছিলাম স্যার, হুট করেই ওটার ভেতরে ড্রাগসের একটা বড় চালান পাওয়া যায়। আমরা অ্যাকশনে যাওয়ার আগেই সেই ট্রাকের ড্রাইভার আর সাথে সাথে আরও কয়েকজন পালিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। আমরা পিছু নিলে ওরা আমাদের টার্গেট করে ফায়ার ওপেন করে। সেল ডিফেক্ট, ফায়ার ডিফেন্সে আমরাও পাল্টা গুলি চালাই। স্যার আমরা রিভলভার অ্যামো শেষ হয়ে যাওয়ার আমি অনেক কষ্টে ব্যাক আপের জন্য বাইরে বেরিয়ে আসি স্যার। ওসি অখিল স্যারকে ইনফর্ম করা হয়েছিল। তিনি খবর পাওয়া মাত্র সব রিস্ক নিয়ে একাই জঙ্গলের ভেতরে পুশ ইন করেছেন। অখিল ভেতরে আসে আর ফোনে সে বলেছিল তার পায়ে গুলি লেগেছে। তার মানে অখিল এই মুহূর্ত ভেতরে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ছটফট করছে। এই সত্যিটা মাথা নাড়া দিয়ে উঠলেই বাঁধনের ভেতরটা এমপি সত্তা যেন খেপা নেকড়ের মতো জেগে ওঠে। সে নিজের সেফটির তোয়াক্কা না করে
কোনো প্রোটেকশন ছাড়া এক ঝটকায় জঙ্গলের গভীর অন্ধকারের দিকে ছুটে চলে যায়। পেছন থেকে কনস্টেবলটি, স্যার ভেতরে যাবেন না স্যার, ওটা ডেঞ্জার জোন বলে বারবার চিৎকার করে ডাকলেন। বাঁধন সেই ডাক কানেই নেয় না। জঙ্গলের ভেতরের দৃশ্যটা আরো বিভীষিকাময়। গাছপালার আড়াল থেকে পুলিশ ফোর্সরা অনবরত ফায়ার করছে আর ওপাশ থেকে বৃষ্টির মতো গুলি ধেয়ে আসছে। বাঁধনকে কভার ছাড়াই ওভাবে এগিয়ে আসতে দেখে একজন সাব ইন্সপেক্টর পজিশন ছেড়ে দ্রুত তার সামনে এসে স্যালুট দিয়ে ব্যাকুল হয়ে বলে, স্যার প্লিজ লিভ দিস প্লেস। আপনার কাছে কোনো ওয়েপন নেই স্যার? ওরা সংখ্যায় অনেক বেশি আর সবার হাতে অটোমেটিক চাইনিজ রাইফেল আর দামি রিভলভার আছে। যে কোনো মুহূর্তে আপনার বডিতে গুলি লেগে যেতে পারে স্যার। প্লিজ আপনি সেফ জোনে চলে যান। বাঁধন আর কোনো কথাই শোনে না। তার চল শক্ত চোখ দুটো চারপাশে অন্ধকারের মাঝে শুধু উকিলকে খুঁজে বেড়াচ্ছে। সে সাব ইন্সপেক্টরকে এক হাত তুলে থামিয়ে দিয়ে অত্যন্ত কড়া আর গম্ভীর গলায় বলে, Shut up and just hold your position. One of my best officers is in great danger inside. You have to fast him out. কথাটা বলে সে আড়াল থেকে আড়াল হয়ে গিয়ে উকিলকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হুট করে একটা সশস্ত্র গুন্ডা ঝোপের আড়াল থেকে সোজা বাঁধনের সামনে চলে আসে। বাঁধনকে একা এবং নিরস্ত পেয়ে গুন্ডারা ক্রুল হেসে তার বুক বরাবর রিভলভার তাক করে ট্রিগার চাপতে যায়। ঠিক তখনই অন্ধকারের ফুরে কোথা থেকে যেন ঝোড়ো হাওয়ার গতিতে একটা ধারালো তীর ছুটে এসে সরাসরি বিঁধে যায় গুন্ডাটা ডান হাতে। মুহূর্তের মধ্যে গুন্ডার হাত থেকে রিভলভারটা মাটিতে ছিটকে পড়ে। সে তীব্র ব্যথায় নিজের হাতটা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে কুঁকড়ে ওঠে। গুন্ডাটার হাতে বিঁধে থাকা সেই পরিচিত তীরটা দেখা মাত্র বাঁধনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। মস্তিষ্ক মুহূর্তের মধ্যে একটা তীব্র বিদ্যুৎ খেলে যায়। সেদিনের রাতে ঠিক এইভাবে একটা মেয়ে তার তীর ছুঁড়ে তার জীবন বাঁচিয়েছিল। তার মানে এই সেই রহস্যময় মেয়েটা আবার এসেছে। বাঁধন উন্মাদের মতো চারপাশের ঘন অন্ধকারের দিকে তাকায়। গাছের মগডালে আর ঝোপঝাড়ের আড়ালে তীক্ষ্ণ দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে, কিন্তু চারপাশটা এতটাই নিচ্ছিন্ন অন্ধকার যে কাউকে স্পষ্ট দেখা যায় না। অবশেষে কাউকে না পেয়ে সে আর সময় নষ্ট করে না। সে চট করে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা গুন্ডাটার রিভলভারটা নিজের হাতে তুলে নেয়। তারপর ঠান্ডা মাথায় এক চুলো দয়া না করে সেদিকে সরাসরি ওই গুন্ডাটার পায়ে একটা গুলি চালায়। গুন্ডাটা চিৎকার করে উঠতে বাঁধন নিজের ফোনটা বের করে স্পেশাল ফোর্সকে ডায়াল করে অত্যন্ত রাজভারী আর কমান্ডিং ভয়েসে বলে ওঠে, লিসেন টু মি কেয়ারফুলি। জঙ্গলের নর্থ সাইডে চলে আসো কুইক। এখানে একটা ক্রাইম সাসপেক্টর পায়ে আমি গুলি করেছি। কাম অ্যান্ড অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি। বাঁধন পরিস্থিতির গুরুত্ব বুঝে ঝোপের আড়ালে পজিশন নেয়। তার পাশে থেকে ধেয়ে আসা বুলেটের জবাব দিতে সে ও লুকিয়ে লুকিয়ে ফায়ার করতে বাধ্য হয়। ঘুটঘুটে অন্ধকারের মাঝে সতর্ক পায়ে হাঁটতে হাঁটতে হুট করে কারো একটা নিথর বটির সাথে তার পা ঠুকে যায়। হোঁচটকে বাঁধন প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু অনেক কষ্ট নিজেকে শরীরের ভারসাম্য ধরে রেখে সে পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিচে ধরতে বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। নিচে রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে আছে অখিল। তার পায়ে কুলির ক্ষত থেকে অনবরত রক্ত ঝরছে। বাঁধন বুকে এক তীব্র ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যে হাঁটু গেড়ে বসে অখিলের মাথাটা নিজের কোলে তুলে নেয়। সে অখিলের গালে আলতো চাপড়ে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, অখিল, অখিল, চোখ খুল, ওপেন ইউর আইস ম্যান। ওহ গড! কিন্তু অখিলের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বাঁধন এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফোনে আবার ফোর্সকে কল দেয়। চারপাশের চেনা জায়গাটা এক নজর দেখে সে তীব্র গলায় কমান্ড করে, লিসেন টু মি। জঙ্গলের বাম দিকের একটা শেওড়া গাছ আছে, দ্রুত গাছটার কাছে আসেন ফাস্ট। বাঁধনের লোকেশন ট্র্যাক করে কথা অনুযায়ী দ্রুত দুজন পুলিশ অফিসার সেখানে এসে হাজির হয়। বাঁধন তাদের দিকে তাকে তড়িঘড়ি করে অখিলকে এই ডেঞ্জার জোন থেকে বের করে
ইমিডিয়েটলি হসপিটালে নেওয়ার নির্দেশ দেয়। অফিসার দুজন স্ট্রবেরির মতো করে দ্রুত উকিলকে তুলে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। উকিলকে সেফ জোনে পাঠিয়ে বাঁধনের ভেতরটা ক্রোধ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। সে বাঘের মতো নিঃশব্দে পা ফেলে একটা গুন্ডার পেছনে এসে দাঁড়ায়। গুন্ডাটি যখন ফায়ার করতে ব্যস্ত ঠিক তখনই বাঁধন চুপচাপ পেছন থেকে তার চিবুকে ঠান্ডা রিভলভারের নলটা ঠেকে অত্যন্ত ঠান্ডা ও নিষ্ঠুর গলায় বলে ওঠে, ডোন্ট ইভেন ট্রাই টু মুভ। নাড়াচাড়া করলে একদম গিল্লু উড়িয়ে দেব। ভয়ে গুন্ডাটা হাত তুলে ফেলে। এভাবেই নিজের নিখুঁত রণকৌশল খাটিয়ে বাঁধনকে একে একে 8টা গুন্ডাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ধীরে ধীরে জঙ্গলের ভেতরে গুলির শব্দ কমে আসে, যা দেখে পরিষ্কার বোঝা যায় যে একজন ছাড়া বাকি প্রায় সব গুন্ডাই ধরা পড়ে গেছে। পরিস্থিতি শান্ত ভেদ বাঁধন কিছুটা এগিয়ে যেতে হঠাৎ মুখোমুখি দুটো গুন্ডার সামনে পড়ে যায় সে। আচমকা এসপিকে সামনে পেয়ে গুন্ডা দুটো সাথে সাথে বাঁধনের বুক বরাবর রিভলভার তাক করে। বাঁধন বিন্দুমাত্র ভয় না পেয়ে উল্টো গর্জে উঠে বলে, ভালো ভালো বলছি, সিলিন্ডার কর, না হলে যদি একবার ধরতে পারি পাছা দিয়ে রক্ত বের করে দেব। কিন্তু গুন্ডা দুটো কোনো কথা না শুনে একসাথে বাঁধনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাঁধন চোখের পলকে ডাইভ দিয়ে পাশ ছড়ে যায় এবং আড়াল থেকে ওদের লক্ষ্য করে পাল্টা ফায়ার শুরু করে। এদিকে একটা গুন্ডা সুযোগ বুঝে পুরোপুরি চুপচাপ হয়ে যায়। সে অন্য গুন্ডাকে ইশারায় অনবরত ফায়ার করে বাঁধনকে ব্যস্ত রাখার কথা বলে নিজে লুকিয়ে লুকিয়ে উল্টো দিক দিয়ে ঘুরে সোজা বাঁধনের পিঠে এসে দাঁড়ায়। সে বাঁধনকে পেছন থেকে আঘাত করার জন্য আশেপাশে তন্ন তন্ন করে কিছু একটা খুঁজতে থাকে এবং মুহূর্তের মধ্যে মাটিতে একটা মোটা লাঠি পেয়েও যায়। গুন্ডাটা লাঠিটা উঠিয়ে বাঁধনের মাথায় সজোরে আঘাত করতে যাবে, ঠিক তখনই বাঁধনের বাতাসের স্পষ্ট শব্দ পেয়ে বিদ্যুৎ গতিতে সামনে ঘুরে যায়। সে কোনো সুযোগ না দিয়ে গুন্ডাটার বুকে বরাবর সজোরে একটা লাথি বসিয়ে দেয়। লাঠির চোটে এক ছিটকে মাটিতে পড়ে গুন্ডাটা। বাঁধন রাগে অন্ধ হয়ে গুন্ডাটার উপর চড়ে বসে এবং নিজের শক্ত হাত দিয়ে ইচ্ছে মতো কিলঘুষি মারতে মারতে বলতে থাকে, জেলের আদর খাওয়ার খুব শখ হয়েছে তাই না? ইউ ওয়েন্ট এ পিস আপ মি। তার আগে একটু আমার আদর খাই, স্পেশাল আদর। বাঁধন যখন গুন্ডাটাকে মারতে ব্যস্ত ঠিক তখনই হুট করে পেছন থেকে অন্য গুন্ডাটা এসে একটা ভারী ইট দিয়ে বাঁধনের মাথায় সজোরে আঘাত করে। আকস্মিক এই প্রচন্ড আঘাতের বাঁধনের মস্তিষ্কের জন্য স্তব্ধ হয়ে যায়। সে তীব্র ব্যথায় আর্তনাদ করে ওঠে, আহ শিট। মুহূর্তের মধ্যে বাঁধনের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। তীব্র যন্ত্রণায় মাথাটা চেপে ধরে বাঁধন মাটিতে উপর লুটিয়ে পড়ে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে। গুন্ডা দুটো এই সুযোগে ক্রূর হাসিতে ফেটে পড়ে একটা বাঁধনের বুক বরাবর রিভলভার তাক করে তাকে শেষ করে দেওয়ার জন্য ট্রিগার আঙুল চালায়। ঠিক তখনই হুট করে তাদের পেছন থেকে অন্ধকার ফুঁড়ে কেউ একজন এসে দুজনের গলায় ধারালো লম্বা তলোয়ার ঠেকায়। নিজেদের গলায় যমদূতের মতো ধারালো লম্বা তলোয়ারের স্পর্শ পেতে গুন্ডা দুটো পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করে। আর তখনই পেছন থেকে এক গম্ভীর অথচ মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, গুলি ফেলেন, নয়তো এক টানে তলোয়ারটা গলায় চালিয়ে দেব। মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে গুন্ডা দুটো আর সাহস পায় না। তারা কাঁপতে কাঁপতে হাত থেকে রিভলভারগুলো মাটিতে ফেলে দেয়। সেই চেনা মেয়েলি কণ্ঠস্বর কানে আসতে বাঁধন তার প্রায় বুজে আসা ঝাপসা চোখ দুটো মেলে সামনে তাকায়। মুহূর্তে তার বুকের ভেতরটা এক অজানা আবেশে কেঁপে ওঠে, কারণ আজকেও তাকে বাঁচাতে ঠিক সেই মেয়েটি এসেছে। বাঁধন ভাঙা গলায় অতি ক্ষীণ সুরে বিড়বিড় করে বলে, কে তুমি? মেয়েটি কোনো উত্তর দেয় না। সে চট করে নিজের সাথে থাকা একটি মোটা রশি বের করে এক চক্করে গুন্ডা দুটোর গলায় ফাঁসের মতো আটকে দেয়। তারপর কোনো দয়া না দেখিয়ে টানতে টানতে দুটোকে একটা গাছের কাছে নিয়ে যায় এবং সেই গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। ওদের বেঁধে মেয়েটা দ্রুত পায়ে এগিয়ে আসে মাটিতে পড়ে থাকা বাঁধনের কাছে। বাঁধনের গায়ে ধবধবে সাদা শার্টটা ততক্ষণে নিজের রক্তের মাখামাখি হয়ে লাল হয়ে গেছে। বাঁধন আধো বোঝা ঝাপসা চোখে অপলক তাকিয়ে থাকে মেয়েটার দিকে। সেদিনের মতো মেয়েটির মুখটা কাপড়ে ঢাকা, শুধু একজোড়া মায়াবী বাদামি চোখ দেখা যাচ্ছে। বাঁধনের মাথা ফেটে রক্তারক্তি অবস্থা দেখে মেয়েটা চোখ দুটো ছলছল করে ওঠে, এক ফোঁটা পানিও গড়িয়ে পড়ে। সে আর দেরি না করে নিজের পরিহিত সাদা জামার নিচের অংশটা অনেক কষ্টে দাঁত দিয়ে কামড়ে ধরে হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে। সেই কাপড়ের
টুকরোটা দিয়ে সে পরম মমতায় বাঁধনের মাথাটা শক্ত করে বেঁধে দেয় যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। কাজ শেষ করে মেয়েটা সেখানে আর এক মুহূর্তে দাঁড়াতে চায় না। যে সে উঠে চলে যেতে যাবে, আচমকা বাঁধন নিজের শেষ শক্তিটুকু এক করে তার হাতটা শক্ত করে ধরে এক হেঁচকা টান মারে। হঠাৎ এই টানে মেয়েটি নিজের ভারসাম্য রাখতে না পেরে সরাসরি লুটিয়ে পড়ে বাঁধনের চওড়া বুকের ওপর। স্তব্ধ জঙ্গলের মাঝে দুজনের চোখাচোখি হয়। বাঁধন মেয়েটা সেই চেনা বাদামি চোখের দিকে তাকে বেকুল সরে বলে ওঠে, কে তুমি? এভাবে বারবার আমাকে বাঁচিয়ে কেন পালিয়ে যাও? কেন আমার সামনে আসো না তুমি? মেয়েটা কোনো উত্তর দেয় না। সে তীব্র অস্বস্তি আর তাড়াহুড়ো নিয়ে বাঁধনের বুকের উপর থেকে উঠতে যায়, কিন্তু বাঁধন তার দুর্বল শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে এক ঝটকায় মেয়েটার সরু কোমরটার দুই হাত নিচে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। হুট করে বাঁধনের এই পুরুষালী ও নিবিড় স্পর্শে মেয়েটার পুরো শরীর কেঁপে ওঠে। সে লজ্জায় আর ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নেয়। বাঁধন তার সেই বন্ধ হয়ে যাওয়া মায়াবী মুখের দিকে তাকে এক রক্ষাপূর্ণ জেদ নিয়ে বলে, আজ তোমাকে না দেখে আমি কোনোভাবেই ছাড়বো না। মুহূর্তের মধ্যে মেয়েটি চোখ মেলে তাকায় এবং নিজের পুরো শক্তি খাটিয়ে বাঁধনের বুকের ওপর থেকে উঠে যাওয়ার জন্য ছটপট শুরু করে। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য যেই একটু উপরের দিকে ওঠে, অমনি বাঁধন সুবর্ণ সুযোগ পেয়ে এক হাত বাড়িয়ে তার মুখ থেকে কাপড়ের টুকরোটা একটানে খুলে ফেলে। আর সাথে সাথে চাঁদের আলোর মতো নিমিষেই অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসে মেয়েটির সেই চেনা অপরূপ মুখখানা। চোখের সামনে সেই মুখটা উন্মেষিত হতেই বাঁধনের চোখ জোড়া এক তীব্র তৃষ্ণার্ত চাউনিতে স্থির হয়ে যায়।